তারা যে রিপোর্টটা করলো সেই রিপোর্টের মধ্যেই আসলে অ্যাকচুয়ালি সেই ইনফরমেশন বা সেই এভিডেন্স আছে যা আসলে এসএসসির পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে না, প্রশ্ন ফাঁস হওয়ার নাম করে বা মানে লোভ দেখিয়ে প্রতারণা করা হচ্ছে অ্যাকচুয়ালি। এটা কিন্তু রিপোর্টের মধ্যেই আছে। সো দুর্ভাগ্যজনক হলো যে রিপোর্টের মধ্যে যে সাক্ষীগুলো হাজির করা হচ্ছে সাক্ষীগুলোর কথাই বোঝা যাচ্ছে প্রশ্ন ফাঁস হয় নাই, কিন্তু মিডিয়া হেডলাইন করলো প্রশ্ন ফাঁস হচ্ছে এবং এটা 3-4 ঘন্টা ছিল, লক্ষ লক্ষ মানুষ সেটা শেয়ার করলো এবং হচ্ছে সারা বাংলাদেশের মানুষ কনসার্ন হয়ে গেল যে আচ্ছা আসলে কি হচ্ছে। সো এই ব্যাপারটার এরপরে তারা যখন আমরা ফ্যাক্ট চেকাররা কিংবা কিরা যখন এটা বললাম যে এটা প্রবলেমটা হচ্ছে এডিটিংয়ের, প্রবলেমটা হচ্ছে রিপোর্টিংয়ের। এখানে আসলে যা দেখানো হচ্ছে তা দেখানো উল্টাটাই বলা হচ্ছে, যা এভিডেন্স তার উল্টাটা আপনি বলতেছেন, মিডিয়াতে দাবি করতেছেন। সো এই ব্যাপারটা এরপরে ক্ষমা চাইলেন। তারপরে কি হইল? তারপরে যেটা হইলো যে সরকারের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে চাই এমন একটা ফেক নিউজ ছড়ানোর পরে এরপরে যদি আপনি সরানো, পাবলিক ট্রাস্ট আপনি আর গেইন করতে পারবেন না, বিকজ পাবলিক মনে করবে এটা জোর করে সরানো হচ্ছে। এরপরে কিন্তু এটা আপনি এখন 1000 ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে গিয়ে ওই প্রথম টিভি চ্যানেলের রিপোর্টটা পাবেন এবং মানুষ কমেন্ট করতেছে, উদ্বেগ প্রকাশ করতেছে, এবং আপনি কথা বলেন 10 জন অভিভাবকের সাথে, তাদের অন্তত অর্ধেক পাবেন যে তারা মনে করে হ্যাঁ ফাঁস হয়েছে। এইটার রেমিডি কিটা এটাই যে এই রকমের ভুল করবেন আপনি, এটা মারাত্মক ভুল। এটা কোনো সাবজেক্টিভ কি দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারবেন না যে না এটা আপনার এভিডেন্স বলতেছে যে এটা ফাঁস হয় নাই, আপনি বলতেছেন ফাঁস হচ্ছে। আচ্ছা, এইটা একটা এক্সাম্পল। আমি আরেকটা এক্সাম্পল যদি দেখাইতে পারতাম তাহলে ভালো হইতো। গত জানুয়ারি মাসের একটা ঘটনা, এটা হচ্ছে চিটাগাঙ্গে একটা ছেলেকে গ্রেফতার করা হয় এবং একটা ছবি, 2টা বা 3টা ছবি মিডিয়াতে পাঠানো হয় সেনাবাহিনীর পক্ষ থেকে, একটা প্রেস রিলিজ অ্যাকচুয়ালি। সেই প্রেস রিলিজে দাবি করা হয় যে শওকত নামে একটা ছেলে, তাকে অস্ত্রসহ তার ছবি, অস্ত্রসহ সে পোজ দিচ্ছে, এই ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হয়েছে। এইটার অপরাধে মানে তার মানে তার কাছে ছবি আছে, সরি অস্ত্র আছে, এই সন্দেহে তাকে গ্রেফতার করা হলো। এইটা বাংলাদেশের টপ সব মিডিয়া প্রকাশ করছে। সমস্যা হচ্ছে পুলিশ যে বা সেনাবাহিনী যে বিবৃতিটা দিছে বা যে স্টেটমেন্টটা, তার যে প্রেস রিলিজটা পাঠাইছে এবং সেখানে যে ছবিগুলো পাঠাইছে, ছবিগুলো এআই জেনারেটেড ছবি। এবং এই ছেলে তার 3 মাস আগে থানায় জিডি করছে যে আমার নামে ভুয়া অ্যাকাউন্ট থেকে ভুয়া ছবি তৈরি করে এভিডেন্স সহ সে দিছে, ছড়ানো হচ্ছে। আমি জিডি করলাম যে আমার কোনো অস্ত্র নাই, কিছু নাই, আপনারা দেখেন, তদন্ত করেন। এবং তারপরে 3 মাস চলে গেল, হঠাৎ করে একদিন পুলিশ এবং আর্মি তাদেরকে গ্রেফতার করলো। গ্রেফতার করার পরে পুলিশ আর্মি সেটা ভুল করতে পারে, ইন্টেনশনাল হইতে পারে, নানান কিছু, একটা প্রেস রিলিজ পাঠালো কিছু ছবি দিয়ে, কিছু ইনফরমেশন দিয়ে, এইটা বাংলাদেশের সব মিডিয়া ছাপাই দিল এবং ছেলেটার নামের সাথে লাগানো হলো সন্ত্রাসী শওকত, অস্ত্র নিয়ে ঘুরছে, সে এই করছে সেই করছে। আমরা কোনো কারণে এটা সন্দেহ করলাম ফ্যাক্ট চেকাররা, তারপরে এটা ইনভেস্টিগেট করে দেখলাম যে ইয়েস, এই ছবিগুলো ভুয়া, মিডিয়াতে যেগুলো ছাপা হয়েছে। এবং এরপরে একটা রিপোর্ট করলাম পুরো ব্যাপারটা কি করে। 1-2টা সংবাদ মাধ্যম যারা প্রকাশ করছিল এটা ফেক ছবিটা পুলিশের বরাতে বা আর্মির বরাতে, তারা এটা সরাইলো, দুঃখ প্রকাশ করলো, এবং বাকি সব সংবাদ মাধ্যম সরালো না, দুঃখ প্রকাশ করলো না। এখনও এই ছেলের নামে আপনি সার্চ দিবেন বাংলায়, গিয়ে পাবেন যে সন্ত্রাসী শওকত ছবি সহ মিডিয়াতে টপ বাংলাদেশের ক্রেডিবল 1 নাম্বার 2 নাম্বার 5 নাম্বার এই সংবাদ মাধ্যমগুলোতে এগুলো প্রকাশ হয়েছে, সেখানে আছে। এখন ধরেন এই ছেলেটা লোকাল একটা ছোট ছাত্র রাজনৈতিক পোস্ট, মানে সম্ভবত ছাত্র দলের একটা ছোট পোস্টধারী, খুব প্রভাবশালী কেউ না, এবং সে তার নীতি নৈতিকতা থেকে সে লোকাল কিছু বালু মাফিয়ার প্রতিবাদ করত, এটা বেশ আগে থেকে করত। রিসেন্টলি তারা কাবু করে তাকে কি করে, সো তার বিরুদ্ধে এই পুরো ক্যাম্পেইনটা ওরা চালায়। এখন এই ছেলেটার বয়স 35-এর মতো, সে এখন চাকরির জন্য কোন জায়গায় অ্যাপ্লাই করতে পারে, সে বিদেশে যাইতে চেষ্টা করতে পারে, সে বিয়ে করতে সিভি দিতে পারে। এই পুরো জিনিসগুলোতে দেখা যাবে যে অনলাইন ভেরিফিকেশন সব জায়গায় হয়। আপনি ভিসা অ্যাপ্লাই করবেন, যে কোনো আপনার নাম সার্চ দেওয়া হবে, আপনার ছবি পাওয়া যাবে ক্রেডিবল মিডিয়াতে যে আপনি একজন সন্ত্রাসী, অস্ত্রসহ ছবি আছে, ও ছেলে জীবনটা পুরো দীর্ঘমেয়াদে হ্যাল হয়ে গেছে। আমরা এটা নিয়ে রিপোর্ট করলাম, এরপরেও কিন্তু এটা মিডিয়াতে আছে, কেউ এটা ক্লারিফাই করার বা এটা 2-1টা মিডিয়া করছে, বাকিগুলো না। এটা হলো আরেকটা এক্সাম্পল। আমি আরেকটা এক্সাম্পল বলি। রিসেন্টলি
বাংলাদেশে চালানো একটা বিদেশি সংবাদ মাধ্যম তাদের বাংলা ভার্সনে একটা ছেলেকে নিয়ে, একটা বাংলাদেশি ছেলে ইন্ডিয়াতে যায়, তার নাম মাহদি হাসান নামে আপনি চিনবেন একটু, যাই হোক। সো এই ছেলেটা ইন্ডিয়াতে যায়, গিয়ে ওখানে কোনোভাবে তার ইন্ডিয়ায় উপস্থিতি সেটা ভিডিও করে ইন্ডিয়ান বিজেপির আইটি সেলগুলো থেকে এবং আওয়ামী লীগের আইটি সেলের বিভিন্ন পেজ থেকে ছড়িয়ে দেওয়া হয়। সে থ্রেটেন ফিল করে এবং অবস্থা এরকম হয় যে সে যে হোটেলে ছিল সেই হোটেলে পুলিশ রাইড করে তার হেসে বের হওয়ার একটু পরে আরও নানান কিছু ঘটে। সে বাংলাদেশ এম্বাসির হাই কমিশনের সহায়তায় দেশে ফিরে। দেশে ফেরার পর ওই বিদেশি সংবাদ মাধ্যমের বাংলা অপারেশনটা এখানে একটা রিপোর্ট পাবলিশ করে, দীর্ঘ রিপোর্ট, যে তাকে সেখান থেকে কেন চলে আসতে হলো। সেই রিপোর্টে তারা এই যে ছেলেটা আছে, ছেলেটার সাথে কোনো কথা বলে নাই। তার দুইটা গোয়েন্দা, ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাতে, নাম হিন্দু, এটা গোয়েন্দা সূত্রের বরাতে রিপোর্ট পাবলিশ করে নানান ইনফরমেশন দেয়। এর মধ্যে 3টা ইনফরমেশন ভেরিফায়াবলি ফলস আমরা রিপোর্ট করি। এবং তার মধ্যে একটা ইনফরমেশন হচ্ছে এরকম যে আওয়ামী লীগের প্রপাগান্ডা পেজে ফেক স্ক্রিনশট বানিয়ে প্রকাশ করা হয়, সেইটার রেফারেন্স দিয়ে সেইটার জিনিসই ওই সংবাদ মাধ্যম প্রকাশ করে। এরপরে যখন আমরা রিপোর্ট করি, তারপরে ওই ছেলে বোধহয় কোন একটা আইন লিগাল নোটিশ টোটিস দেয়, তারপরে হচ্ছে একটা ক্লারিফিকেশন ওনারা ওই রিপোর্টে দেন। আচ্ছা, বাট স্টিল ওই মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন আছে। এটা গেল আরেকটা কথা। এরপরে আমি আরেকটা ছোট্ট উদাহরণ, গত বৎসরের এপ্রিল মাসে একজন ব্যক্তি মারা যান ভবেশচন্দ্র রায় নামে। তিনি অ্যাকচুয়ালি কিভাবে মারা গেছেন এটা কেউ জানে নাই, কোনো এভিডেন্স কোথাও পাওয়া যায় না। কিন্তু বাংলাদেশের একটা শীর্ষ ইংরেজি সংবাদ মাধ্যম তারা পরের দিনই রিপোর্ট করে এবং এই রিপোর্টটা যে কোঅর্ডিনেটেড একটা রিপোর্ট ছিল, এটা আমি তখন ইন্ডিপেন্ডেন্টলি, মানে বিদেশে একটা সংবাদ মাধ্যমে কাজ করতাম, কিন্তু আমার ফেসবুক পেজে আমি এটা পাবলিশ করছিলাম যে 8টা সংবাদ মাধ্যমে 4জন সাংবাদিক কাজ করেন একটা জেলার, দিনাজপুরের। তারা যেসব জায়গায় কাজ করেন তারাই এটা কোঅর্ডিনেট করে সিমিলার ভাষায় কোনো জায়গায় হুবহু একই রকম পাবলিশ করেন যে একটা হিন্দু ব্যক্তিকে অ্যাবডাক্ট করা হয়েছে এবং এরপরে তাকে খুন করা হয়েছে। তারপরে আমি এটা ইনভেস্টিগেট করলাম, করে দেখলাম যে অ্যাবডাকশনের কোনো প্রমাণ কোথাও কিছু নেই, ডিফারেন্ট প্রমাণ আছে যে তিনি হচ্ছে অসুস্থ অবস্থায় মারা গেছেন, এরকম কিছু প্রমাণ আছে। সো এটা যখন আমি আমার ফেসবুকে পাবলিশ করলাম এই কিটা, তখন ওই সংবাদ মাধ্যম, ইংরেজি সংবাদ মাধ্যম এটা রিট্রাক্ট করলো যে আমাদের এটাতে এনাফ ফ্যাক্ট চেকিং হয় নাই, ইনভেস্টিগেশন হয় নাই, ফলে এটা ভুল চলে গেছে, আমরা স্টোরিটা রিট্রাক্ট করলাম। বাকি যে 7টা ছিল এরা কেউ রিট্রাক্ট করে নাই, কারণ এরা এত রেসপন্সিবল না হয়তো। এখন আপনি যাবেন, গত 18 এপ্রিলের ঘটনা, এটা সংবাদটা প্রকাশ হয় গত 18 এপ্রিল, 1 বছর আগে। এই পরের 1 বছরে ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রির এবং ইন্ডিয়ান মিডিয়ার অন্তত 10টা রেফারেন্সে এখনও, আপনি ইন্ডিয়ান সব মিডিয়াতে ওই রিপোর্ট আছে, যে সংবাদ মাধ্যমের বরাতে প্রকাশ করা হয়েছিল ইন্ডিয়ার সব, এখনই আমি জাস্ট দেখাইতে পারতাম কি হলে, দ্য হিন্দু, টাইমস অফ ইন্ডিয়া, সব জায়গায় ওই রেফারেন্সটাই ঠিক আছে যে অমুক পত্রিকার রেফারেন্সে এটা একটা মাইনরিটি নিপীড়নের ঘটনা। বাস্তবে হচ্ছে তারা এখান থেকে ইনভেস্টিগেট, যারা প্রথম প্রকাশ করছে তারা এটা রিটার্ট করতেছে যে আমাদের এটা আসলে ফ্যাকচুয়ালি হয় নাই। কিন্তু এরপরে গত 12 মাসে অন্তত 10 বার এটা ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রি এবং বিভিন্ন মিডিয়ার রেফারেন্সে আসছে টকশোতে। এই যে কয়েকটা উদাহরণ আমি বললাম, এগুলোতে কোনো জায়গায় একদম সাধারণ পাবলিক ভিকটিম, কোনো জায়গায় ওভারঅল রাষ্ট্র ভিকটিম, কোনো জায়গায় সারা দেশের মানুষ একসাথে ভিকটিম, শিকার। অ্যাকচুয়ালি ওই যে হেডলাইনটা যে আপনি দিচ্ছেন, শিকারকে, আসলে আমরা সবাই শিকার। কার শিকার? বাংলাদেশের সংবাদ মাধ্যমের ফেক নিউজের। বাংলাদেশের সংবাদ মাধ্যমের, এটা ইচ্ছাকৃত হোক কিংবা হচ্ছে তার সক্ষমতার অভাবের কারণে হোক, বাংলাদেশের সংবাদ মাধ্যমের দুর্বলতার কারণে আমরা ভিক্টিমাইজড। সো কেউ কোনো সময় এটা পলিটিশিয়ান, কোনো সময় রাষ্ট্র, কোনো সময় রাষ্ট্রের অপোনেন্ট, কোনো সময় ডিসিডেন্ট। সো এইটা থেকে মুক্তির আসলে উপায় কি? এটা থেকে আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং, এটা একটু রেডিক্যাল মনে হবে, যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম যে এই প্ল্যাটফর্মে বলা ঠিক না, এটা হচ্ছে যে ফেক নিউজ ছড়ানো, আমি প্রপাগান্ডা ইত্যাদির কথা বলতেছি, আমি ডিরেক্ট ফেক নিউজ যেটা বেসলেস। সো এই বেসলেস জিনিস প্রকাশ করা বাংলাদেশের এক্সিস্টিং আইনে যে কোনো নাগরিকের জন্য ক্রিমিনালাইজড। তাহলে এটা মিডিয়ার ক্ষেত্রে কেন হবে না, ক্রিমিনালাইজড হবে না? মিডিয়া
না, সেটা সেটা কোনো আপনি কোনো ব্যবস্থা কখনো নেওয়া হয়েছে বা নেওয়া হয়, বা এটা নেওয়ার সাথে সাথেই যদি আপনি ধরেন, আমি এটা বলতেছি বলেন যে হ্যাঁ মিডিয়াকে তিনি কি করার কন্ট্রোলে আনার জন্য এই কথা বলতেছেন, এটা বাস্তবতা যে আমরা সমস্যা হলো আমরা যদি মিডিয়া এটা প্রকাশ করে, এখন আমরা কি করি সরকারের জায়গা থেকে যখন আইনটা আমরা প্রয়োগ করি তখন আমরা ইন্টেনশন আসলে ঠিক রাখতে পারি না। আমরা স্বচ্ছ ফেয়ার সিস্টেমটা যেইটা আমি যদি এখন ফেক নিউজ একটা পত্রিকায় পাইলাম এবং তার বিরুদ্ধে আমার ব্যবস্থা নিতে হবে, সেটাতে আমি নিয়ে আসবো তার আগের হিস্ট্রি, এসে আমাকে ট্রিট করে কেমন করে আমি গভর্নমেন্টের বা এরকম নানান জিনিস এনে এটার অন্য অ্যাঙ্গেলে নিয়ে চলে যাব, সো করাপ্ট করে ফেলবো বিষয়টাকে। সো আমার কথা হলো যে এটাকে একটা রিয়েল পানিশমেন্টের জায়গায় নিয়ে আসতে হবে। সেটা পানিশমেন্ট যে সিম্বলিক হইতে পারে বা যে কোনো কিছু হইতে পারে। এটা আমার জায়গা থেকে একটা ছোট্ট জিনিস আমি প্রপোজ করতে চাই, যেটা হলো যে ফেক নিউজ অনেক সময় আমাদের অভিজ্ঞতা বলে দুই ধরনের ফেক নিউজ ছড়ায়। একটা মানে দুইটা কারণে বাংলাদেশে ছড়ায়। একটা হচ্ছে ইনএবিলিটি, অনেক ক্ষেত্রে হচ্ছে আমাদের স্টাফদের ভেরিফিকেশনের এবিলিটি নাই, আর দুই নম্বর হচ্ছে ইন্টেনশনাল, এটাও আছে। সো ইনএবিলিটি হোক আর যেটাই হোক, এখানে যদি ব্যাপারটা এরকম হয় যে এই যে রাঙ্গুনিয়ার যে ছেলেটা ফেক নিউজের ভিকটিম হলো এবং তার সারা জীবনের জন্য সে ভিকটিম থাকতেছে, ওর ফেক নিউজটা সরাইতে হবে। ফেক নিউজ প্রমাণিত হওয়ার সাথে সাথে কোনো সংবাদ মাধ্যম সেটা সরাইতে বাধ্য হবে। প্রথম স্টেপটা এটা। হ্যাঁ, এখন এটার জন্য একটা লিগ্যাল মেকানিজম থাকতে পারে যে সংবাদ মানে কোনো একটা অথরিটি থাকবে যে সে লিগ্যাল নোটিশ দিতে পারবে বা দিতে হবে। এটাকে ইন্টিমিডেশন হিসেবে না দেখে এটাকে দেখতে হবে যে ফেক নিউজ প্রমাণিত হয়েছে, এটা ইন্ডিপেন্ডেন্ট বডি এটা যাচাই করুক, করে তারপরে যে হ্যাঁ ইয়েস ফেক নিউজ, আপনাকে এটা সরাইতে বাধ্য আপনি।